বাজার ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকবে না বললেন নয়া বাণিজ্য উপদেষ্টা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখাই চ্যালেঞ্জ। রংপুরে আমনের ভালো ফলন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। এবং রাজশাহীতে জনপ্রিয় হচ্ছে ভিনদেশি কমলা চাষ। প্রতি বছরই বাড়ছে আবাদ, কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণ করাই তার প্রথম চ্যালেঞ্জ। স্থানীয়ভাবে সরবরাহ বাড়ানোর জোর চেষ্টা চলছে। শিগগিরই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসবে, এর সুফল পাবে মানুষ। সচিবালয়ে নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় এখন থেকে সিন্ডিকেট থাকবে না, থাকবে প্রতিযোগিতা। নিজে ব্যবসায়ী হওয়ায় প্রতিযোগিতা করেই কাজ করেছেন মন্তব্য করে তিনি বলেন, এখনো সেটাই থাকবে, সিন্ডিকেট নয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামা, বন্যা এবং ছাত্র জনতার আন্দোলনের প্রভাব বাজারে পড়েছে, তাই দাম বাড়তির দিকে ছিল। প্রশাসনকে সাথে নিয়ে সমস্যার সমাধানে কাজ চলছে। শিগগিরই জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমরা আমাদের প্রশাসনিক এঙ্গেজমেন্টটাকে আমি যতটুকু সম্ভব বাড়ানোর চেষ্টা করছি। ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন রকমের সলা পরামর্শ করছি, বিভিন্ন সভাও করছি। আগামীকালও আমি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বসছি এবং সামগ্রিকভাবে সংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছি। বাজারে সরবরাহ বাড়লেই আশা করা যায় আল্লাহর রহমতে, এবং এর মধ্যে আন্তর্জাতিক বাজারেও বিভিন্ন রকমের দর বৃদ্ধি, দর পতন, বিভিন্ন ঘটনা ঘটছে পণ্য ভেদে। সো এই জিনিসগুলোর কিছু রিফ্লেকশন তো আসবেই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত রংপুরে আমন ধানের বেশ ভালো ফলন হয়েছে, ছাড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। যদিও কৃষকরা বলছেন, এবার আবহাওয়া অনুকূলে থাকলেও তেমন বৃষ্টি না থাকায় সেচ দিতে হয়েছে, পাশাপাশি অন্যান্য খরচও হয়েছে দ্বিগুণ। তাই ধানের ফলন ভালো হলেও দাম কম পাওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা। রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী ধান। এই ধানের শীষে স্বপ্ন দেখছে কৃষক। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় এবার 6,20,000 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরই মধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। যদিও কৃষকরা বলছেন, সার, কীটনাশক ও সেচ সহ বিঘা প্রতি অতিরিক্ত খরচ হয়েছে, ফলে লাভ না হওয়ার শঙ্কা তাদের। জিনিসপাতির দাম সেইভাবে কিন্তু আমরা কৃষক কিন্তু আমরা ফলনটা ঠিক মতন করতে পারতেছি না। এবার আমরা যদি কৃষক না বাঁচি তাহলে মনে করো জিনিসপাতি আমরা কিনবো কিভাবে? সারের দাম অতিরিক্ত, লেবারের দাম সব মিলে দেখা যাচ্ছে যে বিঘা প্রতি আমাদের খরচ অনেক বেশি পড়ে যায়। গত বছরের চেয়ে এবারে ধান ইনশাল্লাহ বেশি ভালো হয়েছে। রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানান, চলতি মৌসুমে আমন ধানের ফলন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সমস্ত ক্ষেতগুলোই আসলে ধানের শীষ যেভাবে আমাদেরকে জানান দিচ্ছে, তাতে আমাদের টার্গেটের চেয়েও ফলন ভালো হবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় 30 ভাগের বেশি জমিতে ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কথায় আছে, ধান নদী খাল, এই তিনে মিলে বরিশাল। এবার বরিশালে শুরু হলো বাড়ির ছাদে ধান চাষ। আর এই ধান চাষ করে সাড়া ফেলেছেন বরিশাল পরমাণু চিকিৎসা কেন্দ্রের মালি আনোয়ার হোসেন। ফেলে দেয়া তেলের বোতলে সুগন্ধি কালোজিরা ধান চাষ করেছেন তিনি।
ফলন ভালো হবে বলে প্রত্যাশা তার। আর ব্যতিক্রমী এই চাষে সহযোগী হয়েছে তার কর্মস্থল এবং সহকর্মীরা। এমন উদ্ভাবনের প্রশংসা করে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কৃষি বিভাগও। সাইফুর রহমান মিরনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধানের শীষে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা, সাথে আছে ধানের মৌ মৌ গন্ধ। এ যেন ধানের ক্ষেতের আকাশ ছুতে যাওয়া। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পরমাণু চিকিৎসা কেন্দ্রের ছাদে সারি করে রাখা 5 শতাধিক বোতলে চাষ করা হয়েছে সুগন্ধি কালো জিরা ধান। প্রতিষ্ঠানের মালি আনোয়ার হোসেন জানান, ফেলে দেয়া তেলের বোতল সংগ্রহ করে তাতে সুগন্ধি ধান চাষের পরিকল্পনা করেন তিনি। অনুমতি নেন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে। জানান, এমন পদ্ধতিতে ধান চাষ করলে মাটিতে চাষ করা ধানের চেয়েও উৎপাদন বেশি হবে, আর এতে ছাদেরও কোনো ক্ষতি হবে না। যেটা আমার এই বাগানে দেখতে পারতেছেন যে আমার এই ছাদে যে কত সুন্দর ছড়া, কত বড় বড় ছড়া কাটাইছে, যেটা আসলে মাটিতেও কল্পনা করা যায় না। এমন উদ্যোগে স্বাগত জানিয়ে আনোয়ার হোসেনকে সাহায্য করছেন তার সহকর্মীরা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হচ্ছে সহযোগিতাও। এটা পরীক্ষামূলকভাবে যে আমাদের ছাদে কি জাতীয় ধান আসলে হয় কিনা, এবং সুন্দর একটি আসলে ওনাদের উদ্যোগ, আমি এই উদ্যোগকে ওনাদের স্বাগত জানাই। প্রতিষ্ঠানের পরিচালক বলছেন, চারপাশে গাছ লাগালে পরিবেশের সঙ্গে মনও ভালো থাকে। ছাদে ধান চাষের পুরো কৃতিত্ব দেন মালি আনোয়ারকে। পুরো কৃতিত্বটাই আসলে ওকে দেওয়া যায়, এই পুরো পরিশ্রমটাই সে করছে। এটাই তো আমাদের এই কাজ শেষ হলে আমরা বাগানটা আবার ইনশাল্লাহ সুন্দর করে ফেলবো। কৃষি বিভাগ বলছে, ছাদে সবজি ও ফল চাষের সাথে ধান চাষ নতুন সংযোজন। এমন ব্যতিক্রমী কাজে সর্বাত্মক সহযোগিতাও দেবে তারা। এবার পরীক্ষামূলক চাষে 50 কেজি ধান উৎপাদনের আশা মালি আনোয়ার হোসেনের। আগামীতে আরো বড় পরিসরে ধান চাষের আশা করছেন তিনি। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, দেশ জুড়ে ধানের ফলন নিয়ে কথা বলতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশিক ইকবাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশে ধান চাষ নিয়ে নানান রকম গবেষণা চলছে, এবং এই মুহূর্তে বরিশালের ছাদ বাগানে সুগন্ধি ধান চাষ হয়েছে। তো আমরা এইসব বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন যে বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশিক ইকবাল খান। তার সঙ্গে একটু কথা বলি, জানতে চাই যে ধান চাষ এবং ধানের কৃষকরা ন্যায্য মূল্য পায় না এমন একটা কথা আছে, তার সঙ্গে ইনোভেটিভ আইডিয়া ছাদে সুগন্ধি ধান চাষ করেছে এবং সফল হয়েছে। এই বিষয়টিকে আপনি কেমন দেখেন, যদি একটু বলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্যে। আসলে ধান চাষ লাভ হোক বা না হোক, ভাত আমাদের প্রধান খাদ্য। আমাদের ধান চাষ করতেই হবে, লাভ হইলেও করতে হবে, লস হলেও করতে হবে। তবে যদি সুন্দরভাবে পরিকল্পিতভাবে ধান চাষ করা হয়, তো আমি মনে করি যে ধান চাষে লাভ হবে। এখন লাভবান হচ্ছে যারা বীজ উৎপাদন করেন বা অন্যান্য ভালোভাবে ধান চাষ করেন। আর এছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বর্তমানে উচ্চ ফলনশীল অনেক জাত আবিষ্কার করছে। এই জাতগুলো যদি সুন্দরভাবে চাষ করা যায়, সাথে সাথে হাইব্রিড রাইস আছে, হাইব্রিড ধান আছে, চাষ করলে ধান চাষ লাভবান হবে। আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন, যে সুন্দর একটা প্রশ্ন করছেন যে ছাদে ধান চাষ করে সুন্দর সফলতা অর্জন করছে। আমি বলবো একজন ধান বিজ্ঞানী হিসাবে, ধান হচ্ছে মাঠ ফসল, ছাদের ফসল ধান না। আমি ধান বিজ্ঞানী হিসাবে এটাকে উনি অল্প জায়গায় করছে, ছোট জায়গায় করে উনি ভালো ধান হয়েছে, বড় বড় ছড়া হয়েছে, কিন্তু এটা লাভজনক কোনো একটা কিছু না। এবং আমি নিরুৎসাহিত করব ছাদে ধান চাষ করাকে। ধান চাষ মাঠে করলেই লাভবান হবে এবং আমাদের জন্য সেটাই উপকার হবে। কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, সেটার ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, ধানের ন্যায্য মূল্য, কৃষকের একটা সমস্যা হচ্ছে তাদের অর্থের অভাব। ধান জমি থেকে কাটার পরে মাড়াই করে সাথে সাথে সে টাকা চায়। সে যদি একটু, এখন সরকার অনেক পদক্ষেপ নিছে, অনেক অ্যাপ আছে, খাদ্য গোডাউন আছে, যদি একটু যোগাযোগ করে সুন্দরভাবে করে ধানের দাম পাবে। কিন্তু আমার কৃষকের তো টাকা নাই, যার জন্য সে মাঠের থেকেই বিক্রি করে দিতে চায়, এই জন্য দামটা সুন্দরভাবে পায় না। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা, যে মাঠের ধান
ধান যেহেতু উচ্চ ফলনশীল ধানের তারা নানান রকম বীজ তারা সংরক্ষণ করছেন, সেই বীজে যদি কেউ ধান চাষ করে নিঃসন্দেহে তারা লাভবান হবে। আর কৃষককে তিনি পরামর্শ দিয়েছেন ধান তুলেই ধান বিক্রি করলে সেখানে হয়তো দাম পাবেন না, কিন্তু দাম উচ্চ ফলনশীল ধান চাষ করলে দাম পাবেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিলন, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে মাছ ধরায় ব্যস্ত জেলেরা, বেচা কেনাও চলছে পুরোদমে। চাঁদপুর থেকে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী খোকন কর্মকার। পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ 22 দিনের সংরক্ষণ অভিযান শেষে জেলেরা নদীতে নেমেছেন। জেলেরা প্রথমে যে পরিমাণ ইলিশ মাছ তাদের জালে ধরা পড়েছে, ক্রমান্বয়ে কিন্তু তার পরিমাণ কিন্তু কমে আসছে। ইলিশের আমদানি কমতে শুরু করেছে। আজকে যদি ইলিশের আমদানির কথা বলি, মাত্র 75 থেকে 80 মন ইলিশ কিন্তু এই বাজারে আজকে এসেছে। দামও কিন্তু কম নয়, আগের মতোই রয়েছে। 1 কেজি ওজনে ইলিশ আজ পাইকারি দামে বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা কেজি দরে, আর 700 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা কেজি দরে, আর 1200 থেকে 1500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি দরে। এবং ব্যবসায়ীরা বলেছেন এবার ইলিশের মৌসুম কিন্তু প্রায় শেষ, এখন আর ইলিশ তেমন একটা আমদানি হবে না, এবং নদীতেও কিন্তু পানির পরিমাণও কিন্তু কমে গেছে। তো এই ছিল চাঁদপুরের ইলিশের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। মুন্সিগঞ্জে সপ্তাহের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। এক সপ্তাহ আগে যেখানে খুচরা পর্যায়ে 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হতো আলু, সেখানে চলতি সপ্তাহে আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। কৃষি অধিদপ্তর বলছে কোল্ড স্টোরেজগুলোতে পর্যাপ্ত মজুদ থাকার পরও খুচরা বাজারে অযৌক্তিকভাবে বেশি দামে আলু বিক্রি হচ্ছে। জেলার 58টি হিমাগারে মজুদ আছে প্রায় 70,000 মেট্রিক টন আলু। ভোক্তাদের অভিযোগ, এবছর বাজার তদারকি না থাকায় ইচ্ছে মতো বাড়ানো হয়েছে আলুর দাম। মাঝে মাঝে এখন শীতের সবজির সমারোহ, হচ্ছে নানা ধরনের সবজির আবাদ। এ নিয়ে সবশেষ খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, কি কি সবজির আবাদ হচ্ছে, দাম কেমন পাচ্ছেন কৃষকরা? ধন্যবাদ টিপু। আপনি যেমনটি বলছিলেন, রাজবাড়ীতে যেহেতু কৃষি প্রধান একটি জেলা, এই জেলাতে কিন্তু শীতকালীন সবজির আবাদ শুরু হয়েছে আরো 2 মাস আগের থেকেই। আগাম জাতের যে সবজি সেগুলো কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে, যেহেতু এক নাগারে কিছু বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সেই সবজিটি নষ্ট হয়। এখন আবার কৃষক নতুন করে তার ক্ষেতে সবজি আবাদ শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি একটি বাঁধাকপির ক্ষেতে। এছাড়াও কিন্তু এর আশেপাশে দেখেছি ফুলকপি, সিম, গাজর, শসা, লাউ সহ বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে চাষ হয়। এই ক্ষেত্রটিতেই কিন্তু আগাম জাতের যে সবজি সেটি চাষ হয়েছিল। এখন আবার নতুন করে আরেক দফায় বীজ বপন করা হয়েছে। যে কপিটি কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আগামী 2 মাসের মধ্যে এটি বাজারজাত করা যাবে। এছাড়াও কিন্তু এর পরেও আরেক দফায় কিন্তু শুরু করেছে কৃষক বীজ বপন, যেটি কিনা আরো 2 থেকে 3 মাস পরে উঠবে। মূলত রাজবাড়ী জেলাতে এবছর 1000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। রাজবাড়ী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আসিফ, আপনাকে ধন্যবাদ।
এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। কৃষি সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। রাজশাহীতে জনপ্রিয় হচ্ছে কমলা চাষ। প্রতি বিঘা জমিতে উৎপাদন হচ্ছে ৩ টন কমলা। উৎপাদন ভালো হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় প্রতি বছরই বাড়ছে কমলা চাষ। কৃষকরা জানান অস্ট্রেলিয়ান ও ভিয়েতনাম জাতের কমলার ফলন ভালো হচ্ছে। লেবু জাতীয় ফলের উৎপাদন বাড়াতে প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। মতিউর মুর্তজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধামিলা ফুলবাড়ি গ্রামের কৃষক আলমগীর হোসেন ৩ বছর আগে তিনি ২০০ গাছের কমলা বাগান করেছিলেন। এবছর প্রায় ২ বিঘা জমিতে কমলা চাষ করছেন। প্রচুর ফল এসেছে তার বাগানে। স্বল্প খরচে ভালো দাম পাচ্ছেন বলে জানান আলমগীর হোসেন। আমাদের কাছে আরেকটা জাত আছে, সেটা হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামটা বড় আর অস্ট্রেলিয়ানটা ছোট, দুইটাই আমাদেরকে মিষ্টি বলে দিয়েছে। তো আমরা ভিয়েতনামটা গত বছর পেয়েছিলাম, তো কিছু টেস্ট করছি, তো অনেক স্বাদ সুন্দর আছে। এবং আমরা বাইরের যে কমলাগুলো আসে এই কমলার মতোই একবার সেম কোষ আছে এবং খাইতে অনেক সুস্বাদু। তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে অনেকেই চাষ করছেন কমলা। গত 4 বছর থেকে লাগালছি, এবারই ফল আসছে, ইনশাআল্লাহ খাইতে মোটামুটি সুন্দর। আমাদের দিকে কমলা হচ্ছে, খুব ভালো ফলন দিচ্ছে। কৃষি বিভাগ জানায় ২০১৪ সাল থেকে রাজশাহীতে কমলা চাষ হচ্ছে। পরীক্ষামূলক চাষে সফলতা আসায় এখন বাণিজ্যিকভাবে উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। ২০১৪ সাল থেকে আমরা মালটার পরীক্ষামূলকভাবে এই সমতল এলাকায়, আমরা তো জানি আসলে কমলা পাহাড়ি এলাকায় হয়, সিলেট অঞ্চলে ওইদিকে হয়, কিন্তু এই উত্তরবঙ্গেও যে হয় এটা পরীক্ষামূলকভাবে করলাম। আল্লাহর রহমতে আমরা কিন্তু সাকসেস হয়েছি। এবছর রাজশাহী জেলায় ১৯.৮০ হেক্টর জমিতে কমলা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৩১১ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এই ছিল কৃষি সংবাদে, ধন্যবাদ।